গুড মর্নিং, সুপ্রভাত। ঘড়িতে এখন বাজে ওই 7টা বাজতে 10 মিনিট বাকি। আর আমরা সবাই একটু সকাল সকাল উঠে যাই। তিধার যেহেতু সকালে স্কুল, কিছু করার নেই। তো আমার বর আমাকে বলছে, প্রত্যেক দিন তো তুমিই মেয়েকে রেডি করে দাও, আমাকেও একটু মাঝে মধ্যে শিখিয়ে দাও কিভাবে কি ড্রেস পরাতে হয়, কিভাবে কি করতে হয়। হঠাৎ করে বাই চান্স কোনো প্রবলেম হলে তখন তো আমি ওকে রেডি করে দিয়ে আসতে পারবো, তাই না? তো আমি বললাম, তোমার মেয়ে যা পাকা, দেখবে তোমাকেই সব কিছু বলে দেবে। তারপরেও বললো, না আমিও একটু শিখে রাখি। তো আমি বললাম, ঠিক আছে, তাহলে একটু রেডি করিয়ে দাও। আর সকালের দিকে না একটু দ্বিধা বেশ দুষ্টুমি করে, একটুখানি বদমাইশি করে, কিছু নিজে করে নিতে চায় না। এর আগে একজন কমেন্টে আমাকে বলছিল যে মেয়েদেরকে সব কিছু শিখিয়ে রাখা ভালো। হয়তো দিদিভাই আমার ডেলি ব্লগ দেখে না, ওই জন্য এই কমেন্টটা করেছে, কারণ তিথাগত এক্সপার্ট যারা আমার ডেলি ব্লগ দেখে তারাই জানে। আর আজকে নতুন জুতো আর নতুন মোজা। তো এর মানে ওর দু জোড়া করে সক্স ছিল। এক জোড়া আমি যখন বাথরুমে সার্ভও কাচ্ছিলাম তখন ওই বালতি শুদ্ধ জল প্যানের মধ্যে ঢেলে দিই, দুটো মোজায় চলে যায়। আর একটা মোজা একটু ঢল হয়ে গেছে, তো ওই জন্য আবার নতুন মোজা নিয়ে আসা হলো। আর জুতোটাও নতুন। তো আজকে নতুন জিনিস পরে যাচ্ছে, একটু আনন্দ। ব্যাগটাও একটু চেক করে আমি দেখে নিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো সব কিছু দেখলাম ঠিকঠাকই আছে। এখন এই যে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে ওদের স্কাউটের ড্রেস। মানে বাংলা কথায় বলতে গেলে আমরা যেমন 11-12 না, যখন ফার্স্ট ইয়ারে পড়তাম অনেকেই দেখতে এনসিসিতে ভর্তি হতো। তো ওদের যেহেতু ফোর্সের স্কুল, তো ওদের খুব ছোটোর থেকেই সেই এনসিসি ব্যাপারটা, মানে এখন এটা স্কাউট আছে। তো এরপরে আস্তে আস্তে তখন ওরা এটার মধ্যে মানে আলাদা করে ওদের কিছু শেখানো হয়, প্র্যাকটিস করানো হয়। তো আমি এখানে বসেছিলাম, একটা জোক ছিল, আর আমার বর বলছে, ওখানে দেখো জোক আছে, তোমার গায়ে কিন্তু লেগে যাবে। তো এগুলো হচ্ছে চীনা জোক। চীনা জোকে খুব একটা অসুবিধা হয় না, চীনা জোক গায়ে লাগে না। যেগুলো দেশি জোক আর কি, ওগুলো গায়ে লাগলে তো একদম রক্ত চুষে খেয়ে নেবে। এই যে বসে পড়েছে দুজন মিলে। তো এখান থেকে স্কুল তো খুব একটা বেশি দূর না, কিন্তু রাস্তাটা ওই দিকের ভীষণই খারাপ হয়েছে। মানে আমাদের যে কারবালা রোডটা, ওটা ভেঙে গেছে, বর্ষাটা না গেলে সারবে না আর কি। তো বরমশাই এদিকে গেল, আর আমি এদিকে দেখো ওনার জন্য একটু চা বানাচ্ছি। চা খেতেও খুবই ভালোবাসে। আমিও চা খেতে খুব একটা ভালো না বাসলেও খেতাম সকালের দিকে, কিন্তু এখন তো চলো, প্রেগনেন্সির টাইম থেকে চা খাওয়া বন্ধ করে দিয়েছি। তো 1 কাপ দেখো পুরোপুরি ভর্তি হয়ে গেছে। এখনও পর্যন্ত কিন্তু সমস্ত কাজকর্ম আমি একা হাতেই মানে সব কিছু রান্না বান্নার দিকটা আমি নিজেই করি। তোমাদের দাদাভাই আসার পর থেকে আমাকে প্রত্যেকটা কাজে প্রচণ্ড পরিমাণে হেল্প করে, মানে প্রত্যেকটা কাজে হেল্প করে বলতে পারো। ও আসার পর থেকে জামা কাপড় কিন্তু আমি কোনোটাই কাছি না, মানে ওর জামা কাপড় থেকে যত জামা কাপড় সবই ও করে। টুকটাক রান্নাবান্নাতেও আমাকে অনেক হেল্প করে দেয়। তো আমাকে বলে যে তোমাকে করতে হবে না, আমিই করছি। কিন্তু কি বলো তো, এখন তো আমি তবু পারছি, আর আমি যতক্ষণ পারি ততক্ষণ আমি বসে থাকতে পারি না, এটা হচ্ছে আমার একটা দোষ। তো যখন আমি বললাম যে যখন আর কি অপারেশন হবে তখন তো আমার রেস্টের প্রয়োজন, তো তখন আমি আর কিছু ভাববো না, কারোর কথা ভাববো না, তখন তো তোমাকেই করতে হবে। তো যে কদিন আমি পারছি সে কদিন আমিই করি, তোমাকে আর এখন কিছু করতে হবে না। আর অপারেশনের পর থেকে তো তখন তোমাকেই করতে হবে সমস্ত কিছু। তো একবার জানো তো, গায়ের জোরে অপারেশন করে করে আমাকে দ্বিতীয়বার আবার অপারেশন করতে হয়েছিল। আমার জীবনে ওটা খুবই একটা দুঃখজনক ঘটনা, কারণ আমি খুব একটা বেশি দিন, মানে ফার্স্ট যখন সিজার হয় তখন তো 5 মাস বাপের বাড়িতে ছিলাম, সুস্থ সবল হয়ে বাড়ি গেছিলাম। সেকেন্ডবার যখন গল ব্লাডার অপারেশন করি আমি আর অতদিন থাকতে পারি না, আগেও ভিডিওতেও তোমাদেরকে হয়তো বলেছিলাম। তখন ওই মোটামুটি 15-20 দিনের মাথায় আমাকে বাড়ি ফিরে যেতে হয় শ্বশুরবাড়িতে। আর শ্বশুরবাড়িতে যাওয়ার পরে রান্না বান্না সমস্ত কাজ, উপরে ওঠা নামা, ভারী জলের বালতি চাগানো, মানে মাইক্রো সার্জারিতে অপারেশন হলে মনে হয় যেন শরীরটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কিন্তু ভিতর থেকে সুস্থ হতে সত্যি কথা বলতে একটা অপারেশন রুগীর 2 থেকে 3 মাস টাইম লাগে। এইগুলো একটু মেনে চলা ভালো, কিন্তু ওই যে গায়ের জোর খাটিয়েছিলাম তার পরিণামটাও আমাকেই ভুগতে হয়েছিল। তারপরে যখন আবার অপারেশন হলাম তখন কিন্তু আমার মা আমাকে আর 2.5 মাস পর্যন্ত শ্বশুরবাড়িতে পাঠায়নি, তো তখন মায়ের কাছেই ছিলাম, তারপরে পুরোপুরি সুস্থ হয়ে গেছিলাম। তো ওই জন্য এখন মনে হয় যেহেতু পুরো জার্নিটা নিজেকেই কষ্ট করতে হবে, নিজেকেই স্ট্রাগল করতে হবে, যে কদিন মা বর এরা থাকবে যতটা পারি মানে পরিমাণে পারবো একটু রেস্ট নেব। আর এখন চলো কাজ টাজ করা ভালো। তো তোমাদের দাদাভাইয়ের ব্যাগ থেকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো একটু বার করলাম, ও বাজারে গেল, তো ভাবলাম এগুলো একটু আমি সার্ফ মাখিয়ে দিই ভালো করে, তো ও এসে কেচে দেবে। আর ব্যাগে আর যেসব জিনিসগুলো ছিল সেগুলো আবার ব্যাগের মধ্যেই ভরে রেখে দেবো,
কাচাকুচো করাটা এই টাইমে এসে খুবই কষ্ট, কিন্তু আমি পুরো একদম গোটা প্রেগনেন্সিতে আমি সমস্ত কিছু নিজেই করেছি, তোমরা তো সবাই দেখেছো। কিন্তু এখন যেহেতু তোমাদের দাদাভাই আছে, আর আমি যদি এখন কাচাকুচো করি, কারণ গায়ের জোরে কোনো কিছুই করব না, কারণ আমার একটু প্রবলেম হয়েছিল তোমরা জানো। আর তারপরে আমাকে ডক্টর যে ডেটটা দিয়েছে সেই ডেটটা আমার বাচ্চার গ্রোথের জন্য, সেই ডেটটা পর্যন্ত নিয়ে যাওয়া আমার খুবই দরকার। তো ওই জন্য আর ভারী কাজকর্ম না একদমই। তো ওই যাই হোক, বেদানাটা ছাড়িয়ে মুখের সামনে দিল, তার জন্য আর কি খাওয়া হলো। নিজের যত্ন নিজের খুব কমই করা হয়, তবু যখন একা ছিলাম যতটুকুনি পেরেছি নিজের বেবির কথা ভেবে কিন্তু ততটুকুনি করেছি। তারপরেও এখন এসেছে তো হাতে হাতে দেয়, সত্যি খুব ভালো লাগে। মানে এই ছোট ছোট বিষয়গুলো, কেয়ারিংগুলোতে না, মানে মনে আলাদা রকমের একটা, সত্যি কথা বলতে, শান্তি খুঁজে পাই। তো কয়েকদিন ধরে মানে মাছটা যেটা ওটা খাওয়া হচ্ছে আর ভালো লাগছে না, তো আজকে ভাবলাম একটু ডিম রান্না করি। তো বর বললো একটু ডিমের ভুজিয়া করে সয়াবিন আলু দিয়ে করো। তো এই রান্নাটা দেখে আমাকে একদিন মধুমিতা কমেন্ট করেছিল যে ডিমেও প্রচুর প্রোটিন থাকে, সয়াবিনেও প্রোটিন থাকে, একসাথে খাওয়াটা ঠিক না, হাই প্রোটিন যেহেতু। তো তারপরে ও আমাকে একটা রেসিপি বলেছিল, আজ পর্যন্ত রেসিপিটা না করে উঠতে পারলাম না, জানো তো। রেসিপিটা আমি খুব যত্ন সহকারে রেখে দিয়েছি, একবার করব। রিসেন্ট কিছুদিন আগেও বলছিল তুমি রেসিপিটা করলে না, দাদাভাই আসলে বলো দাদাভাইকে করতে। তো এই মনে মনে করব আর হয়ে ওঠে না। তো আজকে আবার হঠাৎ করে এইটা রান্না করছি বলে মনে পড়লো। তো 3টে ডিমের দেখো ভুজিয়া করে নিলাম, এটা একটু ভালো করে ভেজে তুলে রাখবো। আর আগে থেকে আলু আর সয়াবিনটাকে কিন্তু ভেজে নিয়েছি। রান্নাবান্না একটু ধরে না করলে খুব একটা ভালো লাগে না, কারণ খাওয়াটাও তো ব্যাপার, তাই না বলো। তো জিরে, আদা, একটু রসুন, শুকনো লঙ্কা, তার সাথে দিয়েছি 2টো, আর কটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু টমেটো। তো এই প্লেন একদম মশলাটা করে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা একদমই চলে যায়। দেখবে মশলা কষানোর উপরেও কিন্তু তরকারির স্বাদটা ডিপেন্ড করে। খুব কি বলবো, মানে সব সবজি দিয়ে একসাথে মশলা কষালে না মশলাটা তেমনভাবে ভালো হয় না, যদি একটু বেশি তরকারি হয়। আর যদি তুমি আলাদা করে মশলাটাকে কষিয়ে নাও, প্রপার মশলাটা কুক হলে কিন্তু তরকারির টেস্টটাই আলাদা রকম হয়ে যায়, মানে স্বাদটা আর কি একটু ভালো হয়। কিছু কিছু ছোটোখাটো জিনিস আছে যেগুলো মানলে রান্নাবান্নাটা সত্যি খুব সুন্দর হয়। তো এই যে রান্না করতে করতে কিন্তু আমি কিন্তু বারবার বসে পড়ি, জানো। এই 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে 1.5 ঘন্টা ধরে রান্না করতে গেলে না মাজা থেকে পা পর্যন্ত একদম টনটন করে ব্যথা হয়, এটা ঠিক কথা। তো এই হচ্ছে দেখো মাখা মাখা হয়ে গেছে, লাস্টে একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ওফ, যা সেন্টটা বেরোচ্ছে না, কি বলবো। তো আজকে দুপুরে রান্নাবান্না একদম সিম্পল, মুসুরির ডাল করেছি, এটা হচ্ছে তেঁতুল দিয়ে টক ডাল, তার সাথে সয়াবিনের তরকারি, আলু উচ্ছে ভাজা, আর ওদের জন্য প্লেন ডিমের অমলেট বানিয়েছি আমার বর আর মেয়ের জন্য। আমার বর একটু ডিম প্রিয়, ডিম খেতে ভালোবাসে, মাছটা অতটা ভালোবাসে না, মানে বিশেষ মাছগুলো ভালোবাসে। তো দুপুরে একটু রেস্ট করার পরে এখন যাচ্ছি বাজারে। 5ই সেপ্টেম্বর তো শিক্ষক দিবস, কিন্তু তার একদিন আগেই ওরা শিক্ষক দিবসটা পালন করে নেবে, মানে 3 তারিখেই আর কি। ওদের যেহেতু বুধবার, মানে এটা বুধবারের দিনকার ব্লগ, বুধবারের দিনকার, আজকে তো বৃহস্পতিবারে এটা পোস্ট করব, তোমরা দেখতে পারবে। এই যে চকলেটের যে পিঙ্ক আর সাদা দিয়ে কেকটা, তো এই কেকটাই ওদের জন্য নিয়ে যাচ্ছি। তো সবাই মিলে বাচ্চারা পয়সা তুলে যেটা হয় আর কি করেছে, তো ওখানে গিয়ে ওরা সেলিব্রেট করবে। বাচ্চা কাচ্চা মানুষ দেখো কেমনভাবে করে। লাইটগুলো জাল রডটা জাল, অব্র না চকলেট ঝিনুক, ওকে দে, ঝিনুককেও তো একটু দিতে পারিস, তুমি পাকাবো নাকি? ওকে দে চাকুটা, ওকে দে, ও দিদির হাতে দি, চাকুটা দে ওর হাতে, ঝিনুকের হাতে দে। হ্যাঁ ফাটা একটা ঋষিকে দে, একটা ঋষি ফাটা দে, একটা ঋষিকে দে, সবাই একটা করে ফাটা, 4 জন 4টে ফাটা। হ্যাঁ দে একটা সৌমিকে দে, সৌমি ফাটিয়েছে, তাহলে একটা তীরা ফাটা। হ্যাঁ ব্যাস।
ওদের রিজুকে দে, রিজু দেখ ইয়ে করে দিচ্ছে। ওদেরকে দেখে নিজেদের ছোটবেলাকার কথাটা মনে পড়ে যাচ্ছে। ওরা কিন্তু 4 জন পড়ে, আর পুচকি যে মেয়েটাকে দেখছে ও পড়ে না, ওর দিদির সাথে আর কি এসেছে। তো এখানে একটা এত বড় কার্ডবোর্ডের উপরে ছোট্ট করে হ্যাপি টিচার্স ডে লিখেছে। ওদের সাথেই খুশি ওদের দিদিমণি। নে ফুয়ারা ফুয়ারা, নে 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 নে, মাথায় দিস না। ওরা আবার এগিয়ে আসছে, আমাকে দে আমাকে দেবো, একা একাই ও চলে যাবে। দেখো হাওয়াগুলো দিয়ে একটু আঙুল দিয়ে মুছে নিবা, তাহলে আমাকে দিও না বাবা, আমাকে দিও না, উড়ে যাবে, কেউ ঘাঁটিস না, একা একা ইয়ে। তো এরপরে দিদিভাই সবাইকে কেকটা ভাগ করে দিচ্ছে। আর ওদের খাওয়া দাওয়া হয়েছিল খুব সুন্দর, লুচি ঘুগনি, সেগুলো আর কোনো ভিডিও করা হয়নি, মিষ্টি কোল্ড ড্রিঙ্কস। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে